আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনি সম্পর্কে। ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? তো এখন মেন কথা হচ্ছে যে প্রথমেই বলবো যে আগে ছোটবেলাতে যেমন আমরা যেন তেন প্রকার একটা শিখে এসেছিলাম যে ধ্বনি ২ প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। কিন্তু সেটা অ্যাকচুয়ালি রং। বিভাজ্য ধ্বনি ২ প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। ধ্বনি ২ প্রকার কিন্তু নয়। বিভাজ্য ধ্বনি ২ প্রকার। সেটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। তো স্বরধ্বনি পার করে এসছি। আজকে ক্লাস শুরু হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনি। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসছি এটা ব্যঞ্জনধ্বনি যে যে সকল ধ্বনি স্বরধ্বনি সহযোগে উচ্চারিত হয়, স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকেই ব্যঞ্জনধ্বনি বলা হয়। এটা ছোট থেকে পড়ে এসছো কিনা বলো? এইটা ছোটবেলা থেকে পড়ে এসছো কিনা? যেটা বললাম যে যে সকল ধ্বনি স্বরধ্বনি সহযোগে উচ্চারিত হয়, মানে একটা ব্যঞ্জনধ্বনি কি নিজে নিজে উচ্চারিত হতে পারে কখনো? বলো। না। তো না। ছোটবেলা থেকে কি এই গলনালী, মুখগহ্বর, শ্বাসবায়ু এগুলো কি পড়ে এসেছিলে তোমরা? নিশ্চয়ই না। আমরা ছোটবেলাতে পড়েছি যে স্বরধ্বনি সহযোগে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। ব্যঞ্জনধ্বনি কখনোই নিজে নিজে উচ্চারিত হতে পারে না, যে ধ্বনি বাধাপ্রাপ্ত হয়। তো এই যে স্বরধ্বনি সহযোগে যে ধ্বনি উচ্চারিত হয় সেটাই ব্যঞ্জনধ্বনি, এটা কিন্তু ভবিষ্যতে কোনোদিন বলো না কাউকে। এটা কিন্তু ভুল। এমনও কিছু শব্দ আছে এবং সেই শব্দে ব্যঞ্জনধ্বনি যুক্ত আছে যেগুলো উইদাউট স্বরধ্বনি উচ্চারিত হয়। উইদাউট স্বরধ্বনি, সেটা বলছি একটু পরে। তো প্রথমেই তোমাদেরকে আমি ব্যঞ্জনধ্বনি ক্লাস করানোর আগে ব্যঞ্জনধ্বনি থেকে আমি একটু প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। লং কোশ্চেনে যদি আসো তাহলে দেখতে পাবে এখানে বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীকরণ, ঠিক আছে? প্রকৃতি। এখানে আমরা ঘোষধ্বনি, অঘোষধ্বনি, মহাপ্রাণ, অল্পপ্রাণ, কোনটা তাড়িত ব্যঞ্জন, এই সমস্ত বিষয়গুলো পাবো, ঠিক আছে? আর এখানে কিছু এসেছে, এখানে কিছু আসেনি। আর দেখো লং কোশ্চেন থেকে দেখো একটা প্রশ্ন এসছে, হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি থেকে, মানে ব্যঞ্জন ধ্বনি থেকে একটা লং কোশ্চেন আসবেই, এটা ধরে চলো। আর একটা এসেছে দেখো এই যে তাড়িত তাড়িত যেটা আমি বারবার করি, সেটা যে একটি তাড়িত ধ্বনির উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো, ঠিক আছে? এটাও ওই প্রকৃতগত ভাগের একটা অংশ। দুটি ঘোষ ধ্বনির উদাহরণ দাও, এটাও প্রকৃতগত দিক দিয়ে একটা অংশ। তাহলে ব্যঞ্জন ধ্বনি থেকে দুটো শর্ট কোশ্চেন প্লাস একটা লং কোশ্চেন, 5 নাম্বারের, মানে 9 নাম্বার এখান থেকে। বোঝা গেল? 75-এর 9 নাম্বার এখান থেকে। তো এখন ঘটনাটা হলো, সেই জন্য ব্যঞ্জন ধ্বনিটা তোমাদের ইম্পর্টেন্ট, ভালো করে ক্লাসটা করে নাও। তো প্রথম কথা হচ্ছে দেখো ব্যঞ্জন ধ্বনি আমরা কাকে বলবো? খুব স্বাভাবিকভাবেই যারা উত্তর দিলে খুব সংক্ষেপে, যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখগহ্বরের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়, তাকেই আমরা ব্যঞ্জন ধ্বনি বলে থাকি। এটা স্বরধ্বনির মতো মুক্তভাবে উচ্চারিত হতে পারে না।
অর্থাৎ ফুসফুস থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসার সময় বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে যে সকল ধ্বনি বাধা পেয়ে ধ্বনি উৎপন্ন করে, এভাবে বলা যেতে পারে। আবার এইভাবে বলা যেতে পারে, এই নামগুলো বাকযন্ত্রের অংশের নামগুলো মেনশন করে, যে ফুসফুস থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসার সময় গলনালী, মুখগহ্বর, ঠোঁট ইত্যাদিতে বাধা পেলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকেই আমরা ব্যঞ্জনধ্বনি বলবো। মেন কথা হচ্ছে এই যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উচ্চারণ স্থানে বাধা পাওয়াটা একান্তই গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বাধা পাবেই, মাস্ট, না হলে ব্যঞ্জনধ্বনি হবে না কখনো। তো তোমরা চাইলে এটা লিখতে পারো, চাইলে দুটো সংজ্ঞা দেওয়া আছে ব্যঞ্জনধ্বনির, ঠিক আছে? যেটা তোমাদের সুটেবল মনে হবে, মনে রাখার মতো মনে হবে, সেটা তোমরা, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্যঞ্জনধ্বনি কাকে বলে, তাহলে এই দুটোর ভিতরে যে কোনো একটা মুখস্থ করে রাখতে পারো। আর উইদাউট মুখস্থের মধ্যেও তোমরা অ্যান্সারটা লিখতে পারবে, যে ফুসফুস থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসার সময় মুখগহ্বরের বা বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পেয়ে যে ধ্বনি উৎপন্ন হয় তাকেই আমরা বলি ব্যঞ্জনধ্বনি। বা যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পায় বা বাধাপ্রাপ্ত হয় তাকেই আমরা ব্যঞ্জনধ্বনি বলি। যেটা ইচ্ছে তোমাদের। এই যে এখানে লেখা আছে, ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু মুখগহ্বর দিয়ে বেরিয়ে আসার সময় বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয় সেই সকল ধ্বনিকেই কিন্তু আমরা বলে থাকি ব্যঞ্জনধ্বনি। তাহলে মুখগহ্বর মানে হচ্ছে ওই যে মুখটা হা করলে যে স্পেসটা থাকে সেটাই হচ্ছে মুখগহ্বর। তাহলে ফুসফুস থেকে বাতাস তো নির্গত হয়, মানে আসে, কি আসে? শ্বাসবায়ুটা আসে। এই শ্বাসবায়ুটা যখন বার হয়, কোথা থেকে বার হবে? মুখগহ্বর থেকে বার হবে, তাই না? তুমি যখন কোনো কথা বলো, দেখবে তোমার মুখের পাশে হাতটা রাখো, যে কোনো তুমি শব্দ বলো বা যে কোনো বাক্য বলো, দেখবে তোমার হাতের সামনে একটা বাতাস ধাক্কা দিচ্ছে। তো এই বাতাসটা যখন বায়ুস্তরে কম্পনের সৃষ্টি করে তখনই আমরা ধ্বনি শুনতে পাই, ঠিক আছে? তো এই পুরো কাজটা করে বাকযন্ত্র। তখন ঘটনাটা হলো, মেন কনসেপ্ট হলো এটা, যে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় তখনই তাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলে থাকি। ক্লিয়ার হয়েছে জায়গাটা তোমাদের? হ্যাঁ স্যার, এই যে ওকে। হ্যাঁ স্যার। এরপরে আমরা ছোটবেলাতে যে কনসেপ্টটা শিখেছিলাম, যে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই না? ব্যঞ্জনধ্বনির সাথে একটা স্বর লুকিয়ে থাকে, সেটা নিহিত স্বর হতে পারে কিংবা কোনো প্রতীক স্বর হতে পারে। যেমন ধরো যেমন ধরো কা, এই কয়ের সাথে আ যুক্ত হয়ে কা হয়েছে। দেখো এর সাথে একটা মাত্রা যুক্ত আছে, মানে হয় চিহ্ন যোগে যুক্ত হতে পারে, স্বরধ্বনির চিহ্ন তো অনেক চিহ্ন আছে স্বরধ্বনির, রস্যি যেমন এটা, দীর্ঘি যেমন এটা, রস্যু যেমন এটা, এই যে চিহ্নগুলো, এই চিহ্ন যোগে ব্যঞ্জনধ্বনির সাথে স্বর যুক্ত হয়ে ব্যঞ্জনধ্বনিটা সম্পূর্ণ হতে পারে, না হয় একটা নিহিত স্বরের দ্বারা ব্যঞ্জনধ্বনিটা সম্পূর্ণ হতে পারে। তো সেই নিহিত স্বরটা কোনটা বলো? কোন স্বরধ্বনির কোনো প্রতীক নেই, চিহ্ন নেই? বলো। যেমন ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি স্যার। দূর পাগল, রস্যি হচ্ছে এইটা, এটা তো স্বরধ্বনি, হ্যাঁ কি না? আ এটা তো স্বরধ্বনি, তাই তো? স্যার অ হবে, অ হবে। গুড। অ এর কি কোনো প্রতীক আছে বলো? অ এর কি কোনো প্রতীক আছে? মানে তুমি যখন আ লিখবে তখন ধরে তুমি কাকা লিখবে, তাহলে ক এর পাশে কি তুমি এইরকম এইটা লিখবে? এই কোয়া লিখবে কি তুমি? বলো, এরকম লিখবে কি বানানটা? নাকি ক এর সাথে একটা লম্বা দাঁড়ি যুক্ত করবে? বলো, নিশ্চয়ই এটা করবে। তাহলে এইটা তো একটা প্রতীক, এটা তো একটা চিহ্ন,
এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে আকারের চিহ্ন, হ্যাঁ কি না? তাই তো? এটা তো আকারের চিহ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে স্যার কোন স্বরধ্বনির কার নেই? মানে কোন স্বরধ্বনির, এই যেমন ইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, কোন স্বরধ্বনির কার নেই বা প্রতীক নেই, চিহ্ন নেই? অ। অস্বরধ্বনির এইটাকে নিহিত স্বর বলা হয়, কারণ এ সবসময় যুক্ত থাকে কার সাথে? ব্যঞ্জন ধ্বনির সাথে। যেমন ক, ক এর সাথে কি আমরা অটা দেখতে পাচ্ছি? বলো, পাচ্ছি কি? পাচ্ছি না। এ নিহিত অবস্থায় আছে, লুকিয়ে আছে, ওর সাথে মিক্সড হয়ে আছে, কিন্তু আমরা উচ্চারণে উপলব্ধি করতে পারছি। আমরা ধ্বনি যখন শুনছি তখন উপলব্ধি করতে পারছি যে ক এর সাথে উচ্চারণ করলে একটা অধ্বনি আসছে। তো এই যে অধ্বনিটা যে লুকিয়ে আছে, এটাই হচ্ছে নিহিত স্বর। তো এখন ঘটনাটা হলো, যেটা বলছিলাম, যে সব ব্যঞ্জন ধ্বনি যে স্বরধ্বনিকে কেন্দ্র করে উচ্চারিত হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা জানি যে, যেমন ধরো ক, খ, গ, ঘ, ঠিক আছে, একটা করে কি আছে? অযুক্ত আছে। যেমন কাকা, কাকা, মামা, কাক, কাকেও দেখবে ক যুক্ত অ। তো এখন যদি আমি একটা শব্দ বলি তোমাদেরকে, তোমরা তো ধ্বনি বিশ্লেষণ বা বর্ণ বিশ্লেষণ করতে শিখেছো। এখানে ধ্বনির ক্লাস হচ্ছে তো, তো তাহলে আমাদেরকে ধ্বনি বিশ্লেষণই করতে হবে। আমি যদি একটা শব্দ লিখি, তোমরা এই শব্দটা পরবর্তী সময়ে অলংকারে পড়বে। শব্দটা হচ্ছে শ্লেষ। শব্দটা হচ্ছে শ্লেষ। আমরা ধ্বনি পড়ছি, ব্যঞ্জন ধ্বনি। এবারে তোমরা এই শ্লেষটাকে ভাঙো, দেখো তো অ কি আসছে কোথাও? না স্যার, তালব্য যুক্ত ল যুক্ত এ যুক্ত মূর্ধন্য স্যার। তালে বস যুক্ত যুক্ত ল যুক্ত ল ল যুক্ত যুক্ত এ যুক্ত এ যুক্ত তারপর যুক্ত মূর্ধন্য স্যার। মূর্ধন্য ষ, তাই না? তাহলে দেখো, এই যে এই যে বিষয়টা, এই যে তালে বস বলো বা এটাকে দন্তস্ব হিসেবে ধরো, কারণ এটা ধ্বনি তো সেই হিসেবে। তো দন্তস্ব বা তালে বস এবং ল, ঠিক আছে, আর এই যে মূর্ধন্য ষ, এগুলো উচ্চারণ করার সময় না এখানে কোনো রকমভাবে আমাদের কোনো স্বরধ্বনির প্রয়োজন পড়ছে না। তো এই হিসেবে আমরা বলতে পারি যে আমরা ছোটবেলাতে যে কনসেপ্টটা শিখেছি, সেই কনসেপ্টটা একটু অন্যরকম। তার মানে এটা নয় যে মানে একদমই ইয়ে, এমনটা নয়, ঠিক? আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এইটা আমি নিজে দেখলাম। আমার কাছে তো ৪-৫ খানা বই আছে। তো একটা বইয়ে এই বিষয়টা মেনশন করা রয়েছে, তো সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন বিষয়টা হলো, আমাদের এইদিকে গিয়ে কোনো লাভ নেই। আমাদের লাভ হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? বলো, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যদি পরীক্ষাতে আসে প্রশ্ন, তো তোমরা নিশ্চয়ই লিখে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। পারবে নিশ্চয়ই সবাই। হ্যাঁ স্যার পারবো হ্যাঁ স্যার। ওকে, চলে এসো ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাতে। তো ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা যেটা, মানে সরি সংখ্যা, মানে কতগুলো ব্যঞ্জন ধ্বনি আছে আমাদের ধ্বনিমালায়। দেখো, আমাদের বাংলায় মোট, মানে আমাদের বর্ণমালাতে মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টা, ঠিক আছে? কটা বললাম? 40টা। এবারে এখানে না 40টা বিভিন্ন 40টা। জনের বিভিন্ন মতামত আছে, ঠিক আছে? কেউ 35টা বলছে, কেউ 40টা বলছে। তো ওইগুলোকে আমাদের দেখে কোনো লাভ নেই, ওরা
সবার আলাদা আলাদা ব্যাপার স্যাপার করেছে। আমাদেরকে সুনীতি কুমার বাবুর জায়গাটাকে ধরে চলতে হবে। তো আমরা পরীক্ষাতে যদি আসে যে বর্ণমালায় মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা, তো 40টা, আমরা এটা জানি। তো এই যে মোট 40টা যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, দেখো সব বর্ণের তো আর ধ্বনি হয় না, প্রথম কথা। তো এখন এই যে এটা কি, এটা কি, এটা কিসের চিহ্ন, মানে এটা কিসের বর্ণ? নমস্কার। অনস্কার। তো এই তো তাহলে আমি যদি এবং লিখি, তাহলে এবং উচ্চারণ করার সময় কি আমি বলি অনস্বার? বলি কি এরকম? বলো, বলি? না। কখনোই বলি না। তো এই যে 40টা যে ব্যঞ্জন বর্ণ আছে, এই 40টা ব্যঞ্জন বর্ণের মধ্যে মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 29টা। ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু আমরা 29টা লিখব না। পরবর্তী সময়ে আর একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে ওয়ে বা ওয়। তো এই ব্যঞ্জন ধ্বনিটা যুক্ত হয়ে মোট দাঁড়াচ্ছে 30টা। তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে ধ্বনিমালায় মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতগুলো, তাহলে আমরা লিখব 30খানা। ঠিক আছে? কিংবা এইভাবে লিখতে পারো অ্যান্সারটা সম্পূর্ণ বাক্যে, কারণ ইনকেসের ব্যাপারে যদি 2 নাম্বারের দেবে না, যদিও 2 নাম্বারের প্রশ্ন এটা নয়, যদি আসে তাহলে লিখতে পারো যে আমাদের বাংলা বর্ণমালাতে মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। তো এই 40টি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বীকৃত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 29টি, কিন্তু পরবর্তী সময়ে একটা নতুন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হওয়ায় বর্তমানে ধ্বনিমালায় মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা দাঁড়ায় 30টি। ঠিক আছে? বোঝা গেল? আর এটা কে আবিষ্কার করেছে বাবা জানি না, যেমন সেটা আব্দুল হাই করেছিল, এটাকে আবিষ্কার করেছে পাওয়া যায়নি, তবে এটা একটু মনে রাখ। ওই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখানে আমাদের মেন বিষয় হলো যে ধ্বনিমালাতে মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টা। ক্লিয়ার? ক্লিয়ার? জায়গাটা হ্যাঁ ক্লিয়ার স্যার, হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। ও, এরপরে আসল জায়গা, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো দেবে, লং কোশ্চেনে। আমরা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ না দুটো ভাবে করে থাকি। একটা হচ্ছে স্থান অনুযায়ী, সেটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, আর একটা হচ্ছে প্রকৃতগত দিক দিয়ে। ঠিক আছে? তো এখন ঘটনাটা হলো যেই যে এর আগের বারে পিভিআরসিআরে লং কোশ্চেনে এসেছিল যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীকরণ কর, তো আসেনি উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণটা। তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে ওই যে প্রকৃতিগত দিক, সেটা আমাদেরকে লং কোশ্চেনে করা লাগবে না, ওটা শুধু শর্ট কোশ্চেনের জন্য আমরা করব। কিন্তু আমরা লং কোশ্চেনের জন্য রেডি করব এটা। ঠিক আছে? তো দেখো, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। আরে উচ্চারণের স্থান মানে কি? মানে যেখানে ধাক্কা লেগে উচ্চারিত হচ্ছে ব্যঞ্জন ধ্বনিটা, তাই না? যে স্থানটাতে ধাক্কা লেগে উচ্চারিত হচ্ছে, সেই স্থানটা। কিছু বলছো নীলিমা? নীলিমা কিছু বলছো? না স্যার। হুম। তো উচ্চারণের স্থান অনুযায়ী মানে হচ্ছে যে জায়গাটাতে ধাক্কা পেয়ে উচ্চারণ হবে সেই স্থানটার। ঠিক আছে?
তো এই যে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির যে শ্রেণীবিভাগ সেটা মোটামুটি ৮টা মানে ৮টা দিক দিয়ে করা যায়। কটা দিক দিয়ে? না ৮টা দিক দিয়ে। ওকে? কার মিউট খোলা আছে রে? নীলিমা, তুমি আবার আনমিউট করেছো। হচ্ছেটা কি এখানে? নীলিমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি আনমিউট করছো কেন বারবার? দেখো, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে মোটামুটি আমরা ৮ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তো এখন ঘটনাটা হলো, এই ৮ ভাগ কি কি? না, একটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, একটা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন, একটা হচ্ছে তালব্য ব্যঞ্জন, একটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, একটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। মানেই হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি, কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, তালব্য ব্যঞ্জন ধ্বনি, মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি, দন্ত ব্যঞ্জন ধ্বনি, দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি, ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি আর দন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। তো তোমাদেরকে এই ৮টা নাম মনে রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? একটা হচ্ছে কণ্ঠ মনে রাখবে, কণ্ঠের নালীটাকে মনে রাখবে কণ্ঠনালীয়, তালুটার ভালো নাম মনে রাখবে তালব্য, মূর্ধার ভালো নাম হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, ওটাকে বলা হয় মূর্ধা থেকে যেটা উচ্চারিত হচ্ছে। দাঁতটা হচ্ছে দন্ত, আর দাঁতের যে মূল গোড়া, মাংসের জায়গাটা, একদম মাংসপেশির জায়গাটা, একদম গোড়ার, দেখো দাঁতের গোড়াটা, গোড়ালিটা, ঠিক আছে, দাঁতের মূলটা যেটা, যেখান থেকে দাঁতটা উৎপন্ন হয়েছে, সেইটা হচ্ছে দন্তমূলীয়। আর ওষ্ঠ মানে তোমরা জানোই, ঠোঁট। আর দন্তস্থ মানে যে ধ্বনিটা দাঁত এবং ওষ্ঠ দুটো মিলে উচ্চারিত হয়, সেটা হচ্ছে দন্তস্থ। বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার, বুঝেছি। এই ৮টা জায়গা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবে, বারবার বলছি। চলে এসো কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন প্রথম কথা হচ্ছে, কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো? না, কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে সেই সকল ব্যঞ্জনগুলো বা সেই সকল ব্যঞ্জনধ্বনিগুলো, বা আমরা এইভাবে বলতে পারি যে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহা মূল, অর্থাৎ আমাদের জিভের মূলটা, জিভের মূল মানে বুঝতে পারছো কোনটা? বলতে পারবে? এই রকম তো জিভ থাকে, এইটা হচ্ছে যেখান, হ্যাঁ, যেখান থেকে জিভটা শুরু হয়েছে, সেই গলার কাছ থেকে, তাই না? মানে এই কণ্ঠের কাছ থেকে, তাই তো? ভালো করে দেখো, কণ্ঠের ভিতর দিকে কিন্তু জিভটা আছে, আছে কি নেই? আছে তো? যেখান থেকে শুরু হয়েছে জিভটা, ওই কণ্ঠের ওই জায়গাগুলো, ঠিক আছে, দেখবে এই এই রকম ভাবে জিভটা আছে, এই রকম ভাবে জিভটা আছে, তাই না? হ্যাঁ কি না? এইভাবে আছে তো জিভটা? হ্যাঁ। তো যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় এই যে জিহা মূল কণ্ঠকে স্পর্শ করে, ঠিক আছে, দেন উচ্চারিত হয়। অর্থাৎ যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহামূল কণ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে আমরা কণ্ঠব্যঞ্জন বলে থাকি। কিংবা এইভাবেও বলা যেতে পারে যে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ বা কোমল তালু থেকে উৎপন্ন হয়। অর্থাৎ যে সকল ব্যঞ্জনধ্বনি কণ্ঠ বা কোমল তালু থেকে উৎপন্ন হয়, তাদেরকেই আমরা কি বলি? না, এই যে কণ্ঠ ব্যঞ্জন। এবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো,
আমাদের যে তালু সেটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে অগ্রতালু আর একটা হচ্ছে পশ্চাৎ তালু, তাই তো? হ্যাঁ কি না? যেটা পশ্চাৎ তালু হয়, দেখো সামনের যে তালুটা আছে সেই তালুটা দেখো শক্ত তালু, আর পেছনের দিকে ভিতরের দিকে যে তালুটা আছে সেটা দেখো নরম। মানে ওই যে ওই দেখো যেদিকে ওই নাকের যে গহরটা আছে ওইদিকে দেখো জিভটা নিয়ে যাও, দেখো ওই জায়গাটা নরম। দেখো একটু জিভটাকে নিয়ে যাও উল্টে করে, নরম। হ্যাঁ স্যার। তো ওইটা, তো দেখো হ্যাঁ স্যার, একটু নরম ভালো আছে। হ্যাঁ করে যখন তোমরা ক উচ্চারণ করছো দেখবে তোমার জিভটা না ওইখানে স্পর্শ হবে। দেখো ক, দেখো ওই নরম জায়গাটাতে স্পর্শ হবে। মানে জিভের গোড়াটা নয়, পুরো ক। জিভটারও কোনো একটা অংশ ওইখানে স্পর্শ হবে। দেখো একদম জিভের ভিতর দিকটা উপরের ওই তালুটাতে স্পর্শ হচ্ছে হালকা হলেও। ক, দেখো ক, ক, খ, গ, ঘ, ঙ। ভালো করে লক্ষ্য কর, হচ্ছে কি হচ্ছে না জাস্ট এটা বল। মানে জিভের মিডিয়াম সাইডে হচ্ছে। হ্যাঁ মানে হচ্ছে তো, সেই জিভের ভিতর দিকের জায়গাটা যেমন কোথাও না কোথাও সেই নরম জায়গাটাতে একটু টাচ করছে উপরে, তালুর জায়গাটাতে হালকা টাচ করছে, তো ফিল কর। হ্যাঁ স্যার। করছে কি করছে না সেটা বলো শুধু। হ্যাঁ স্যার, টাচ করছে। হ্যাঁ স্যার ওই কোমল তালু থেকে উৎপন্ন হয়েছে, মানে ওখানে ধাক্কা লাগছে। আর ওই জিহা মূলটা কণ্ঠে স্পর্শ করছে। এবার ওটা তো কি করে আমি বোঝাবো যে কণ্ঠে স্পর্শ করছে কি করছে না, বলো? আমি তো আর কেটে দেখাতে পারি না, আর ওটা আমি কেমন করে ফিল করাবো তোমাদের? তো এটা মনে রাখবে যে কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে বা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ অ্যান্ড ঙ। ঠিক আছে? এই যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে কি কণ্ঠ ব্যঞ্জন। ঠিক আছে? এই কণ্ঠ ব্যঞ্জন উচ্চারণ করার সময় জিহামূল কোথায় স্পর্শ করে? কণ্ঠকে স্পর্শ করে। ঠিক আছে? বা কোমল তালুকে স্পর্শ করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় জিহামূল কণ্ঠকে স্পর্শ করে কিংবা কোমল তালুকে স্পর্শ করে উচ্চারিত হয়, তখন তাকে আমরা কণ্ঠব্যঞ্জন বলে থাকি। বাংলায় কণ্ঠব্যঞ্জনের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচটা। ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫। এইটাকেও কিন্তু কণ্ঠব্যঞ্জন ধরা হয়, কারণ এটা ঙ এরই তরলিত রূপ। এবং যখন লেখো, এবং ওই ঙ এবং, তো ওইটা আলাদা ব্যাপার। তো এর কোনো নির্দিষ্ট ধ্বনি নেই, সে কারণে আমরা একে ধ্বনি বিজ্ঞানে অ্যাড করতে পারবো না। বিভিন্ন বইয়ে একে দেওয়া হয়, কিন্তু এটা ভুল। যে যে বইয়ে আছে সেটা হচ্ছে ভুল। ঠিক আছে? প্রথম কথা, তো এইটাকে নিয়ে চলবে না। হুম, আমাদের আসল কণ্ঠব্যঞ্জন হচ্ছে এটা ক, খ, গ, ঘ এবং ঙ। ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার জায়গা ক্লিয়ার হয়েছে? ওকে। তো এইটা ভালো করে মনে রাখবে। এগুলোকে নিয়ে বেশি মাথা চাড়া ঘামাবে না। ঠিক আছে? মানে বেশি মুখস্থ করতে ঢুকবে না এগুলা, কারণ এগুলো শর্ট কোশ্চেন খুব কম আসে। তবে মুখস্থ এই দিক দিয়ে করে রাখতে হবে, লং কোশ্চেন আসে এখান থেকে, সেখানেই ফেঁসে যাওয়া। কারণ মুখস্থ না হলে হবে কি করে, না হলে লিখবে কি করে? আর মুখস্থ থাকলে শর্ট কোশ্চেনও লিখে দিতে পারবে। পরে মনে রাখবে এই কণ্ঠ ব্যঞ্জনকেই বলা হয় স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন। স্নিগ্ধ শীতল বাতাস, স্নিগ্ধ শীতল বাতাস মানেটা কি? খুব কোমল, নরম, মৃদু বাতাস, তাই তো? রোমান্টিক ওয়েদার, তাই না? বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, পুরুলিয়ার গান বলে দিও না ভাই, ঝিরি ঝিরি জল পড়েছে। স্নিগ্ধ মানে হচ্ছে যেটা একদম নরম, একদম মানে একদম স্লিম, একদম মৃদু। স্নিগ্ধ সকাল, মৃদু সকাল, মনোরম সকাল। তো যেহেতু এই কণ্ঠব্যঞ্জন উচ্চারিত হওয়ার সময় আমাদের জিভ বা জিহামূল কোমল তালুকে স্পর্শ করে
বা আমরা জিভ বলতে পারি, যে আমাদের জিভ কোমল তালুকে স্পর্শ করে উচ্চারিত হয়। এ কারণেই এই কণ্ঠ ব্যঞ্জনকে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন বলা হয়। স্নিগ্ধ মানে ওই যে কোমলের জায়গাটা, তাই না? তাহলে এই যে কোমল তালব্য মানে হচ্ছে তালু, ঠিক? তো তাহলে ওই যে কোমল তালুকে যেহেতু টাচ করে উচ্চারিত হয় এই ধ্বনিগুলো, সেই জন্য একে কি বলা হয়? স্নিগ্ধ তালব্য ধ্বনি, তো ব্যঞ্জন বা ধ্বনি। তো মনে রাখবে, পরীক্ষাতে এই রকম প্রশ্ন দিতে পারে যে কণ্ঠ ব্যঞ্জনের অপর নাম কি, তখন কি হবে বল? স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন ধ্বনি। স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন ধ্বনি। যদি বলা হয় কণ্ঠ ব্যঞ্জনকে স্নিগ্ধ, তালব্য ব্যঞ্জন আহ, যদি পরীক্ষাতে প্রশ্ন দেই যে কণ্ঠ ব্যঞ্জনকে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন কেন বলা হয়, তখন আমার উত্তর হলো এখান থেকে এত দূর। কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ বা কোমল তালু থেকে উৎপন্ন হয়। কোমল তালুতে জিহার পশ্চাৎ ভাগ ঠেকিয়ে এই ধ্বনিগুলি উচ্চারিত হয় বলে কণ্ঠ ব্যঞ্জনকে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন বলা হয়। জিহার পশ্চাৎ ভাগ মানে জিহার পেছনের যে ভাগটা, সামনের ভাগটা কিন্তু, অগ্রভাগটা কিন্তু ছোঁয়ায় না। দেখো, যখন ক উচ্চারণ করছো, জিহার অর্থাৎ জিভের ওই শেষের দিকের জায়গাটা তালুতে ছোঁয়াচ্ছে, ওই নরম তালুটাতে, ঠিক না? সে কারণে একে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন বলা। বলো, ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। অনেকেই এই কণ্ঠনালীয় ব্যঞ্জনকে কণ্ঠ ব্যঞ্জনের ভিতরেই রেখেছে, কিন্তু আমাদেরকে আলাদা করে চলতে হবে, ঠিক আছে? কণ্ঠনালীয় ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন তাহলে কি হবে না? দেখো, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহা মূল ওই সেম জিনিস, এ কি করে না, কণ্ঠনালীর যে পেশিটা সেটাকে সংকুচিত করে। সংকুচিত মানে হচ্ছে, সেই দিন বলেছিলাম যে একটা বেলুনে যদি তুমি বাতাস ভরে দাও, বেলুনটা ফুলে গেল, এখানে দড়িটা হয়তো হালকা খোলা রয়েছে, যদি বেলুনটাকে চিপে দাও তাহলে বাতাসটা বেরিয়ে যাবে। তো বাতাসটা যদি বেরিয়ে যায় তাহলে বেলুনটা কি হবে? চুপসে যাবে, তাই না? হ্যাঁ কি না? চুপসে যাবে, তাই না? কিরে, এই যে চুপসে যাওয়া যেটা, ওইটাই হচ্ছে সংকুচিত, ঠিক আছে? জড়সড় হয়ে যাওয়া, সংকুচিত করে উচ্চারিত হয়, তাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন বলা হয়। তো এই উদাহরণটা অ্যাকচুয়ালি যেটা বললাম তোমাদেরকে, এটা আমি 6 সেমিস্টারে দিয়েছিলাম, ওটা ওই কৃষ্ণকান্তের উইল পড়ানোর সময়, তো সেটাই চলে এলো এখানে। জানি না তোমাদেরকে বলেছিলাম কিনা, তো যাই হোক। তো মেন কথা হলো কি না, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার মূলটা কি করে না, কণ্ঠনালীর, দেখো জিহা মূলটা তো কণ্ঠনালীর সাথে যুক্ত আছে বাবুরা। তো যখন এই কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণ হয়, তখন এই যে কণ্ঠনালীর যে মাংসপেশিটা সেটাকে না সংকুচিত করে, একটু কোথাও না কোথাও সেটাকে একটু ওই যে চুপসে দেওয়ার মতো, যেন সে একটু একটু সেই, যেমন সে চিব্য চিব্য ভাব করে আর কি। ভালো করে হ উচ্চারণ করো, হ। দেখো তোমার কণ্ঠটার একটা চিড়চিড় করবে, দেখো তোমার গলার ওখানটাতে, দেখো হ, হ, যেমন সে দাবছে কেউ, দেখো ফিল করবে, ফিল করো কণ্ঠের জায়গাটাতে, দেখো কণ্ঠটা কোথাও না হালকা একটু একটু সংকুচিত সংকুচিত ভাব লাগছে, কেউ যেন চিপছে হালকা একটু, দেখো ফিল করো, হ, 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 উচ্চারণ করবে। তবে তো আমি আমি করছি, তোমাদের লজ্জা লাগছে না? হ্যাঁ, আরে করো সবাই উচ্চারণ। এই টুম্পা, মন্টুলাল, নিরূপা, বিপ্লব, প্রীতি, উচ্চারণ করো। হ্যাঁ স্যার, হচ্ছে। আরে আমি যেখানে পড়ি না, আমি তো বলবো ওই স্যার প্রচন্ড ভাগ্যবান যে ওই স্যার মানে ওদের মতো স্টুডেন্ট পেয়েছে। মানে ওখানে না পাখির আওয়াজের মতো কিচিরমিচির কিচিরমিচির হয়। তোমরা এতদিন পড়ছো, বন্ধুর মতো ক্লাস হয়, তবুও কোনো মুখে কোনো কথা নেই তোমাদের।
ইনস্টাগ্রামটা বার করে রিলস, তখন এবার হ্যাঁ 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 হ্যাঁ, তখন বাকযন্ত্র পুরো হাই থাকে তোমাদের। হ হ উচ্চারণ করার সময় বলো একটু কঞ্জিত হচ্ছে কি হচ্ছে না বলো, মানে সরি সংকুচিত হচ্ছে কি হচ্ছে না বলো। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ, তো এই হটা এইটাই আসলে কণ্ঠনালীয় ধ্বনি। এই বিসর্গটা দেওয়া হয়েছে এই কারণেই, কারণ এটাও কণ্ঠনালীয়ই ধ্বনি অ্যাকচুয়ালি। তো দেখো এইগুলো না কোনো ধ্বনি বা কোনো বর্ণ সহযোগে এরা সবসময় উচ্চারিত হয়, যেমন দুঃখ, যেমন দুঃখ, তাই না? এরকমই তোর বানানটা নাকি রে? এরকমই তো বানানটা। হ্যাঁ স্যার। তো এরা নিজেদের এদের কোনো কাজ নেই, আর যেহেতু নিজে কোনো কাজ নেই তো টাইপিংও ভালো করে জানে যে এ অন্য একজনের সাথে যুক্ত ছাড়াই পূর্ণ নয়, সেই জন্য একে একা একা দিতেও দেয়নি। ঠিক আছে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এইটা, এইটা হ্যাঁ ওই স্যার। জন্য এসছে। যখনই এর সাথে কোনো একটা অ্যাড করতাম এই হ কিংবা অন্য কেউ, তখন এটা এই চিহ্নটা হেঁটে যেত। তো মনে রাখবে এই জিনিসটা, যে এই যে বিসর্গ যেটা, এটা যদিও আমাদের ধ্বনি নয়, ঠিক আছে, এটা ধ্বনি নয়, এটা জাস্ট একটা বর্ণ, কিন্তু একে আমি দেখেছি যে কণ্ঠনালীয় ব্যঞ্জনের ভিতরে ধরা হয় এবং পরীক্ষাতে আসে। পরীক্ষাতে বাবুরা আসে যে দুটি কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও, তখন কিন্তু এটা মনে রাখবে। ঠিক আছে, এইটা একটু মনে রাখিস, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো হটা বিশেষ করে মনে রাখবে। ইনকেসের ব্যাপারে হয়তো দিল যে দুটি কণ্ঠ ব্যঞ্জন এবং একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ দাও, হুম, তখন কিন্তু এটা যেমন লিখতে পারো হ, আর ওই দিকের যে কোনো একটা ইয়ে করে দে। তাহলে মেন বিষয় হলো আমাদের এইটুকু মনে রাখা দরকার যে এই যে কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটা কি করে বা কিভাবে উৎপন্ন হয়, না যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহামূল কণ্ঠনালীর পেশিকে হালকা সংকুচিত করে, তখন যে ধ্বনি উচ্চারিত হয় তখন সেটাকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি। উদাহরণ হ। ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে মেনশন করে স্যার। দিয়েছি, হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই হ আর বিসর্গ, বিসর্গের আগে যে গোল গোল চিহ্নটা আছে ওটাও লিখতে হবে লেখার সময়। আরে না রে, ওটা লেখার দরকার নেই, ওটা লেখার দরকার নেই। একদম যে লিখতে হবে। মানে বিষয়টা হচ্ছে কি বলতো, যে বিসর্গ কখনো একা একা ভাবে কি হয়, যুক্ত হয়, মানে একা একা ভাবে কি, যেমন ক, ক তুমি যেমন ধরো, কিভাবে বলি আমি, এই বিসর্গর কোনো অর্থ নেই আর কি, সোজা কথা বলছি, ঠিক আছে, মানে এ বেটা নিজে নিজে কিছুই করতে পারে না, নিজে নিজে কিচ্ছু করতে পারে না, এ কারো না কারো সাথে যুক্ত হয় এবং এর অ্যাকচুয়ালি কোনো মিনিং থাকে না, এর এর উচ্চারণটাও সেখানে আসে না। কিন্তু দেখো যখন তুমি দুঃখ লিখছ, দুঃখ, তখন দেখো এই বিসর্গটা এখানে চলে এসছে, আমরা কি এখানে বলি দু বিসর্গ খ, বলি, বলি কি আমরা? না স্যার। না বলি স্যার। না। তত জটিলে যাবে না, বেশি জটিলে ঢুকলে জটিল হয়ে যাবে বিষয়টা, জটিলে যাওয়ার দরকার নেই। শুধু মনে রাখবে কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে হ, ব্যাস, এইটুকু মনে রাখিস। যদি কোনোদিন প্রশ্ন দেই যে বিসর্গ কোন ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত, তখন যেন লিখতে পারিস কণ্ঠনালীয় ব্যঞ্জন, বাস ওইটুকু। না হলে একে ধ্বনি হিসেবে স্বীকৃত দেওয়া হয় না। পরীক্ষাতে আসে বলে দিয়েছি, না হলে আমার দেওয়ার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমি চাই না তোদেরকে জটিলের জায়গাতে ফেলতে। বল বোঝা গেছে জায়গাটা? এবার একটা বিষয় দেখো যে কণ্ঠব্যঞ্জন এবং কণ্ঠনালীয় ব্যঞ্জনকে অভিন্ন বলে মনে করেছেন অনেকেই। অভিন্ন মানে কি, অর্থাৎ এদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, অনেকেই এক বলেছে, যেটা কণ্ঠনালীয় সেটাই কণ্ঠব্যঞ্জন। তো আমাদেরকে দুটো আলাদা আলাদা করে দেখাতে হবে, আমাদের এক্সট্রা একটা পয়েন্ট পাবো, খাতাটা আমাদের ভরবে, নাম্বারটা বেশি পাবো। চল, এইটা বোঝা গেছে তোমাদের? এইটা মনে রাখবি, কণ্ঠনালীয় ব্যঞ্জন জিহামূল কণ্ঠনালীর পেশিকে সংকুচিত করে, ঠিক আছে? এইটা ক্লিয়ার হয়েছে এটা?
এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। এরপরে ছিল হচ্ছে তালেব্য ব্যঞ্জন। তালেব্য ব্যঞ্জন মানে হচ্ছে কোথায় ছোঁয়াবে? জিভটা তালুতে। তালুতে ছোঁয়াবে। ফাটাফাটি। তালুতে। তাহলে যেসব ব্যঞ্জন বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় বা উচ্চারণকালে জিহার মধ্যভাগ, জিহার মধ্যভাগটা মানে জিহার মাঝের জায়গাটা তালু তথা শক্ত তালুকে স্পর্শ করে, মানে ওই সামনের দিকের যে তালুটা আছে সেখানে স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে আমরা কি বলবো? তালেব্য। যেমন চ, চ, ছ। দেখ, যেখানে ওই যে জিভের ডগটা ও কিন্তু ছোঁয়াচ্ছে না, ছোঁয়াচ্ছে কে দেখ ভালো করে। চ যখন উচ্চারণ করো দেখো জিভটা যেন একদম তালুটা গিয়ে ধাক্কা মেরে যেন একদম এরকম চৌড়ার রকম হয়ে যাচ্ছে, দেখো দেখো। মানে ধরো হ্যাঁ স্যার। তুমি পিঠে বানাবে, পিঠে বানাবে, আর তুমি তোমার হাতটাকে এইভাবে ভাঁজ করলে। গোড়গড়িয়া পিঠা নাম শুনেছিস তোরা সবাই? জানিস তো, উঁধি পিঠা, কুঁধি পিঠা, আর কি কি বলে, হ্যাঁ স্যার। পুর পিঠা। ধরো বানাবে, হ্যাঁ স্যার। বিভিন্ন স্টাইলে বানায় মানুষ। তো এইটা তুমি হাতটাকে এইরকম করলে, এরপরে এইখানে তুমি ওই যেটা দিয়ে ওই গুঁড়িটা যেটা তোমার মাখা আছে সেটা যদি তুমি এই হাতটাতে পুরো পুরো করতে, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? এইরকমই স্ট্রাকচারটা হবে তো, হ্যাঁ কি না? এরকমই হবে। তো আমাদের জিভটাও হ্যাঁ সেরকম স্যার। নর্মাল আছে, কিন্তু যখন আমরা এটাকে উচ্চারণ করছি তখন দেখো একদম ওই শক্ত তালুতে ধাক্কা মেরে জিভটাও যেন এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? শক্ত তালুকে স্পর্শ করে এবং জিভের মধ্যভাগটা স্পর্শ করে। দেখো ভালো করে ফিল করো। জিভের মধ্যভাগ মানে একদম মানে যে একদম ভিতরের মাঝটা সেরকম নয়, মানে মোটামুটি একটা মাঝামাঝি জায়গা। তো জিহার মধ্যভাগ তালু তথা শক্ত তালুকে স্পর্শ করে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ যে সকল ধ্বনি নয়, যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে আমরা বলবো তালেব্য ব্যঞ্জন। যেমন উচ্চারণ করো চ, দেখো ছ, বুড়িগা জ বা জ, ঝ, স বা তালে বর্ষ। দেখো আসছে, জিভটা ছোঁয়াচ্ছে তালুতে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ছোঁয়াচ্ছে স্যার তো। শুনছি। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। হঠাৎ করে পরীক্ষাতে যদি বলা হয় যে দুটি তালব্য ব্যঞ্জন বলো, তখন তোমরা ওই রকম ফিল করে করে, মুখস্থ যদি না থাকে তাহলে একটা আন্দাজ করে করা যায়, তবে একটু দেখে রাখিস আর কি। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে। এরপরে হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন মানে হচ্ছে কোথায় ছোঁয়াবে? মূর্ধাতে ছোঁয়াবে, তাই না? মূর্ধাতে। হ্যাঁ। মূর্ধা কোনটা সেটা বুঝতে পারবি যখন এগুলো উচ্চারণ করবি এবং জিভটা কোথায় উল্টে গিয়ে ছোঁয়াচ্ছে, সেটাই হচ্ছে মূর্ধা। যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহার অগ্রভাগ মানে ওই যে ডগটা, একদম ডগটা, ওই ডগটা উল্টে গিয়ে সর্বোচ্চ তালু মূর্ধাকে স্পর্শ করে। সর্বোচ্চের যে তালু, হ্যাঁ, একদম কঠিন জায়গাটা, মূর্ধাকে স্পর্শ করে। জিভটা কেমন ভাবে হবে? জিভটা এরকম সোজা আছে, এই রকম ভাবে উল্টেবে, এই রকম ভাবে উল্টাবে এবং এইখানটাতে ছোঁয়াবে, তারপরে ধ্বনিটা উচ্চারিত হবে। দেখো টহ করো উচ্চারণ, জিভ উল্টে ঢুকে গেছে দেখ ভিতর দিকে। বলো ট। 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 জিভটা উল্টিচ্ছে উপর দিকে, ঠ। ভাঁজ হচ্ছে, ড। হ্যাঁ। জিভটা উল্টিচ্ছে, দেখ ঠ। না। ঠ। হ্যাঁ স্যার হচ্ছে। দেখো ট, ঠ, ড, ঢ, অঢ়, ঢয়ে শূন্য অঢ় হচ্ছে, জিভটা হ্যাঁ। উল্টিচ্ছে। হ্যাঁ স্যার। এবারে তোরা যদি বলিস যে মূর্ধন্য ন, এটাকেও তাহলে আমরা মূর্ধান্য ব্যঞ্জন না, এটা মূর্ধন্য ন হলেও উচ্চারণ কিন্তু দন্তন্বয়ের মতো হয়। আমরা কি কখনো বলি, ধর আমি যদি বলি একটা বানান, যে কোনো একটা বল না, মূর্ধন্য দিয়ে বানান। বল না, যে কোনো একটা মূর্ধন্য দিয়ে বানান বল, আমারই মনে পড়তেছে না।
ব্যঞ্জন মূর্ধন্য আরে বলেই প্রথমে করছি। বর্ণটাই তো মূর্ধন্য হয় এখানে, বর্ণ। তাহলে বর্ণটাকে বলি মূর্ধন্য ন, বলি কি? বলি আমরা মূর্ধন্য বলি না কি আমরা কখনো? আমরা এটাকে বর্ণ, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণে কে আসছে? এই নয়েই আসছে না, এই ন আসছে তো, হ্যাঁ কি না? এই ন আসছে তো, হ্যাঁ সেই জন্য একে মূর্ধন্যতে ঢোকানো যায় না। কাজেই মূর্ধন্যকে মূর্ধন্য ধ্বনি বলা হবে না বা বলা যাবে না। ঠিক আছে, এটাকে ভুল করেও মূর্ধন্য ন লিখে দিস না। তো মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে সেটাই, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিভের যে অগ্রভাগ, জিভের যে সামনের জায়গাটা, সেটা উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে। কোনো দরকার নাই এত কষ্ট করে এইটা লেখার। ডাইরেক্ট উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে, ঠিক আছে? এবং মূর্ধাকে স্পর্শ করে নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় বা যে ধ্বনি উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? মূর্ধন্য ব্যঞ্জন বলা হয়। ক্লিয়ার হয়েছে জায়গাটা? ট, ঠ, ড, ঢ, ডয়ে শূন্য অড়, ঢয়ে শূন্য অড়, হ্যাঁ স্যার ঠিক আছে? এইটা গেল মূর্ধন্য ব্যঞ্জন। ই রে ভাই, খাতাতে একটু লিখে রাখো, এখানে একটা লেখা হয়নি, অনেক বড় মিস্টেক হয়েছে আমার জায়গা থেকে। লেখো, খাতাতে একটু লেখো, অ্যাড করো বাবুরা, তাড়াতাড়ি। যে মূর্ধন্য ব্যঞ্জনের অপর নাম হচ্ছে প্রতিবেষ্টিত ব্যঞ্জন। শুনতে পাচ্ছ? প্রতি, পয়রফলা, তয়রস্যি, বয়েকার, পেটে কাটা মূর্ধন্য শয় টয়রস্যি। দেখতে পাচ্ছ তো তোমরা? এই কথা বলে না নাকি গেল রে? কি রে, তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? ও, চলে গেছে। স্যার নামটা আরেকবার বলুন। না স্যার দাঁড়াও, এই প্রতিবেষ্টিত নাকি? আমি তো বুকে বুকে মরে গেলাম আমার নেটওয়ার্ক উড়ে গেছিল। প্রতিবেষ্টিত, দেখো দেখতে পাচ্ছ, এই বানানটা লিখেছি এখানে, দেখো দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার হ্যাঁ। আর আমি হ্যাঁ বুকে স্যার। বুকে যাচ্ছি, মানে এতটা লিখেছি বুকে বুকে। পয়রফলা, তয়রস্যি, বয়েকার, পেটে কাটা মূর্ধন্যস্বয় টয়রস্যিত, প্রতিবেষ্টিত ব্যঞ্জন বলা হয় একে। হয়েছে? যে মূর্ধন্য ব্যঞ্জনকে প্রতিবেষ্টিত ব্যঞ্জন বলা হয়। এটা কি করে যে আমি অ্যাড করলাম নি জানি না, তবে এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ডাইরেক্ট পরীক্ষাতে দেবে যে প্রতিবেষ্টিত ব্যঞ্জন কাকে বলা হয়, তখন ফেঁসো না। ডাইরেক্ট লিখবে যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে জিহার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকেই প্রতিবেষ্টিত ব্যঞ্জন বলা হয়। কেন না? মূর্ধন্য ব্যঞ্জনের অপর নামে হচ্ছে প্রতিবেষ্টিত ব্যঞ্জন। এরপরে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মূর্ধন্য ব্যঞ্জনের অপর নাম কি? বলো মুখে একবার। প্রতিবেষ্টিত। সবাই লিখে নিয়েছিস তো খাতাতে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, লিখেছি। হ্যাঁ স্যার প্রতিবেষ্টিত শব্দের অর্থ কি জানো? প্রতিবেষ্টিত শব্দের অর্থ হচ্ছে ভিতরের দিকে বেঁকে গিয়ে কোনো কিছুকে ঘিরে ফেলা বা আবৃত করার ভঙ্গি। তো বাবু, এই জীবটা কাকে ঘেরবে? নিজে নিজেকেই তো ঘিরছে। জীবটা আছে এই রকম সোজা। তো এই জীবটা যখন ট উচ্চারণ করছে তখন এ ধু তেরি এই জীবটা এই রকম আরে দাঁড়া, আরে আঙ্গুল দিয়ে করছি তো, মানে
এই রকম হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না বলো? এরকমই তো ঘুরে হচ্ছে, হ্যাঁ স্যার। এরকমই হ্যাঁ হচ্ছে। স্যার। তো যখন হচ্ছে তখন জীবটা নিজে নিজেকেই দেখ না একটু আবৃত করে নিজে নিজেকেই আবৃত করে ফেলছে না, হ্যাঁ কি না? নিজে নিজেকেই ঘিরে ফেলছে না, হ্যাঁ, তাই তো? তো এটাকেই বলা হয় প্রতিবেষ্টিত, অর্থাৎ ভেতরের দিক থেকে, মানে জীবটা উল্টানো দিক দিয়ে কোনো কিছুকে ঘিরে ধরা, সেটাই হচ্ছে প্রতিবেষ্টিত। তো এই যে মূর্ধন্য যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় জিভের ডগা সোজা না গিয়ে পেছনের দিকে উল্টে মূর্ধা বা শক্ত তালুর দিকে উঠে যায়, তাই না? হ্যাঁ কি না? এটাই তো। এবং হ্যাঁ স্যার। সেই জায়গাটাকে স্পর্শ করে, কোথায় না মূর্ধাটাকে। তো এই যে উল্টে যাওয়া কার না জীবটার, বা ভিতরের দিকে বাঁক নেওয়ার ফলে জীবটা যেন কি করে, নিজেই নিজেকে বেষ্টন করে ফেলছে। ভালো করে দেখো, জীবটা যখন এরকম ভাবে ঘুরছে তখন ভালো করে দেখো জীবটা নিজেই নিজেকে বেষ্টন করছে। বেষ্টন মানে বোঝো তো, নিজেই নিজেকে ঘিরে ফেলা। দেখো, ট যেন জীবটা নিজেই নিজেকে ঘিরে ফেলছে। আরে যদি মনে কর একটা লোহা এরকম হয়, এই লোহাটাকেই যদি আমি এরকম ভাবে মোচড় দিই আর তারপরে যদি কল্পনা করি, তাহলে মনে হবে না যে লোহাটাই যেন নিজে নিজেকে ঘিরে ফেলছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা বুঝতে পারছো তো হ্যাঁ বিষয়টা? তো হ্যাঁ স্যার। জীবটাই যে নিজেই নিজেকে যে ঘিরে ফেলছে, বেষ্টন করে ফেলছে উচ্চারণ করার সময়। তো এইটা যদি না হতো তাহলে এই ধ্বনিগুলো আসতো না। তো এই যে বিশেষ উচ্চারণ ভঙ্গির কারণেই মূর্ধন্য ধ্বনিকে প্রতিবেষ্টিত ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ঠিক আছে? বলো বিষয়টা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। আমি এটা লিখে পাঠিয়ে দেবো তোমাদেরকে। ওইটাকে নিয়ে চাপ নিও না যে এটা তোমাদেরকে এখানে লিখতে হবে না, যে এটা কেন বলা হয়। ওটা আমি একটু পরেই আমি গ্রুপে লিখে পাঠিয়ে দিচ্ছি। না হয় পিপিটিটা সেন্ড করার সময় আমি এখানে অ্যাড করব, না হয় শেষের দিকে অ্যাড করে দেবো। ঠিক আছে? বলো প্রতিবেষ্টিত জিনিসটা কি, কেন প্রতিবেষ্টিত বলা হয়, এই জিনিসটা বুঝতে পারলে তো বিষয়টা? জীবটা যেন নিজে নিজেকেই হ্যাঁ বেষ্টন স্যার করে পেরেছি। ফেলছে। বল ক্লিয়ার হয়েছে? যদি না হয় তাহলে বলো, আর একবার বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার ক্লিয়ার। ও, তো এইটা গেল মূর্ধন্য, মূর্ধন্য ব্যঞ্জন। খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে। হুম, ট, ঠ, ড, ঢ, ঢ আর ঢ, এইগুলো ছটা। ঠিক আছে? এরপরে আসছে দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন মানে কোথায় ছোঁয়াবে জিভটা? দাঁতে। দাঁতে। এই তো পুরালো। যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিহার অগ্রভাগ উপরের দন্তকে স্পর্শ করে, উপরের দন্তকে স্পর্শ করে, নিচের পাটি সাধারণত ধ্বনি উচ্চারণ করতে অক্ষম, তাই না? তো উপরের পাটিটাতে স্পর্শ করে, মানে উপরের যে দাঁতটা রে, কানাগুলা, এই যে একটা দাঁত আর এই যে হ্যাঁ একটা স্যার। দাঁত, এইদিকে দেখ স্লেক, এই একটা জিওগ্রাফিতে একটা পার্ট ছিল না, ওই সেই স্টেলেকটাইট স্টেলেগমাইট না কেমন ছিল না একটা, মনে পড়ে তোমাদের? পড়েছো মনে হয়, সঞ্চয় কার্যের ফলে হ্যাঁ স্যার সৃষ্ট ছিল ভূমিরূপ। ছিল স্লেক হেড স্লেক মাইট হয়েছিল। সেই যেটা ঝুলে থাকে সেটাকে বলা হয় উপর দিকে উঠে যেটা, সঞ্চয় কার্যের ফলে যেটা। তো দাঁতগুলো যেটা ঝুলে আছে আর উপর দিকে যেটা উঠে আছে, দুটো পাটি আর কি, যেটা নিচ দিকে নেমে আছে তার কথা বলা হচ্ছে উপরের দাঁত। তো যে সকল ব্যঞ্জন উচ্চারণ করার সময় বা যে সকল ব্যঞ্জন, হ্যাঁ বলো, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় জিভের সামনেটা উপরের দাঁতকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে আমরা দন্তব্যঞ্জন বলে থাকি। ঠিক আছে? যেমন হচ্ছে ত, দেখো জিভের ডগটা উপরের দাঁতটাতে ছোঁয়াচ্ছে, উচ্চারণ করো। করো উচ্চারণ। তো ত, দেখো দাঁত ছোঁয়াচ্ছে। হ্যাঁ আর এরই তরলিত তো রূপ হচ্ছে তো এই যে খণ্ডত্ব, এই তটাকে আমরা বুঝতে পারছি। এই হিসাবেও লিখি, এই হিসাবেও লিখি। ঠিক আছে? এই জন্য ব্র্যাকেট। থ ছোঁয়াচ্ছে, দ ছোঁয়াচ্ছে, ধ ছোঁয়াচ্ছে, দেখো সবগুলাই ছোঁয়াচ্ছে দাঁতে। বলো ছোঁয়াচ্ছে কি ছোঁয়াচ্ছে না?
জিভটা? হ্যাঁ স্যার ছোঁয়াচ্ছে। তাহলে যে ত, থ, দ, ধ এগুলো হচ্ছে আমাদের দন্ত ব্যঞ্জন। ভালো করে মনে রাখবে। দন্ত ব্যঞ্জন পরীক্ষাতে আসে, প্রচণ্ড পরিমাণে আসে। প্রিভিয়াস ইয়ারের আগে আসেনি মানে এবারে আসার সম্ভাবনা আছে। ইন কেসের ব্যাপারে যদি দিয়ে দেই তাহলে যেন করতে পারে। এবারে দন্ত, এটা ক্লিয়ার হয়েছে? এটা হ্যাঁ স্যার। এটা হচ্ছে এরপরে হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। তাহলে দাঁতের গোড়াটা, তাই না? দাঁতের গোড়াটা অর্থাৎ এই যে দাঁত, তো এইখানে যে মাংসটা থাকে, এই যেখান থেকে উৎপন্ন হচ্ছে দাঁতটা, ঠিক আছে, এই মাংসটা, গোড়াটা, হুম, এইটা, এই জায়গাটাতে টাচ হয়। তাহলে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় জিহার ওই অগ্রভাগটাই উপরের দাঁতের মূল বা গোড়াকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে কি বলা হয়? দন্তমূলীয়। যেমন দন্তন্য, এই যে দন্তন্য দেখো, ও মূলটাকে স্পর্শ করছে। দন্তন্য ভালো করে দেখো, তোমরা বলবে যে দাঁতটাকে মানে স্পর্শ স্যার দাঁতের করছে। মূল অংশটাকে যেখানে হ্যাঁ, যেখানে ওই গোড়াটাতে ছোঁয়াচ্ছে দেখো, তুমি ত উচ্চারণ করো, ত উচ্চারণ করো, ডাইরেক্ট দাঁতটাতে ছোঁয়াচ্ছে, বলো ত, সবাই বলো ত। দেখো দাঁতটাই ছোঁয়াচ্ছে, তো জিভটা ডাইরেক্ট ত, তো ত, ত। এরপরে করো দন্তন্য, দেখো জিভটা একটু নিচে গিয়ে দেখো এই গোড়াটাতে ছোঁয়াচ্ছে। দেখো জিভের গোড়াটাই ছোঁয়াচ্ছে, দেখো মাংসটা ফিল করতে পারবে, দেখো মাংসটা ফিল করতে পারবে গোড়ার। দন্তন্য ধ্বনিটাকে ফিল করিস না রে, ছুঁয়াছে জিভটা কোথায় সেটা ফিল কর। দেখ ওই মাংসটাই ছুঁয়াচ্ছে, দেখ দন্তন্য, দেখো একদম হ্যাঁ স্যার। গোড়াটাতে, তাই না? তো সেই জন্য দন্তমূলীয় গোড়াটাতে, কিন্তু ত উচ্চারণ করার সময় কি ওখানে ছোঁয়াচ্ছে? গোড়াটাতে ছোঁয়াচ্ছে না, না স্যার। দাঁতটাতে ছোঁয়াচ্ছে। তো এই যে দন্তন্য, দন্তস্ব, র, ল, এগুলা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন, ঠিক আছে? একে তাড়িত ব্যঞ্জনও বলা হয়। তো যাই হোক, সেটা আমাদের পরে আসবে। তো এইগুলা একটু মনে রাখিস। তো এটা অত ইম্পর্টেন্ট নয়, দন্ত ব্যঞ্জনটা ইম্পর্টেন্ট, ভালো করে এটা ইয়ে করো, লিখতে যেন পারো আর কি পরীক্ষা। এরপরে আসছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানে কি বলেছিলাম? ঠোঁট। ঠোঁটের বর্ণনা কি জিনিস, যখন 6 সেমিস্টারে কৃষ্ণকান্তের উইল উপন্যাস পড়বে, তখন রোহিণী বলে একটা ক্যারেক্টার আছে, বিধবা নারী। ওর ঠোঁটের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যেন দেবতারাও এসে তাকে প্রপোজ করবে। যখন পড়াবো সেই তখন দেখবে। ওষ্ঠ ব্যঞ্জন মানে হচ্ছে ঠোঁট। তাহলে ঠোঁটকে ছোঁয়াবে, তাই তো? স্বাভাবিক, মানে ঠোঁট থেকে উৎপন্ন হবে। হ্যাঁ। এবারে জিভটা তো আর ঠোঁট ছোঁয়াবে নি রে বাবু। এতে বলে দিন না, আবার জিভটা ঠোঁট ছোঁয়াবে। জিভ ঠোঁট ছুঁয়ে আজ পর্যন্ত কোনো ধ্বনি মনে হয় উচ্চারণ হয়নি। তাই যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ, ঠিক না, এই যে ওষ্ঠ অর্থাৎ নিচের ওষ্ঠকে আমরা কি বলি? অধর বলি। ওষ্ঠটাকে উপরেরটাকে বলি। ভালো করে বারবার তোমাদেরকে বলেছি, সুকুমার সেনের মতে উপরের যে ঠোঁটটা, চিমটি কেটে দেখ, একটা ঠোঁট আছে উপরের, আর নিচেও একটা আছে, মাংসপেশি নরম নরম দুটো। তো উপরেরটাকে বলেছে সুকুমার সেন ওষ্ঠ, আর নিচেরটাকে বলেছে অধর। তো এই যে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় উপরের ওষ্ঠ নিচের ওষ্ঠ অর্থাৎ অধরকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। সরি, ব্যঞ্জনধ্বনি নয়, ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি, ঠিক আছে? তাহলে প উচ্চারণ করো, দেখো দুটা ঠোঁট যেন একে অপরে ঝগড়া লাগছে, দেখো দেখো, প, ফ, ভ, ব, ম, সব দেখো ছোঁয়াচ্ছে, ঠোঁটে হ্যাঁ। ঠোঁট, তাই না? ভ। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এগুলো নাহ, এটা একটু বাড়াবাড়ির কি আছে? এগুলো হচ্ছে সিঙ্গেল মানুষের প্রতীক, বুঝতে পেরেছুস? যারা সিঙ্গেল তাদের ভালো, নিজের নিজেই ঠিক আছে। প, ফ, ব, ভ, ম। আমার কথা যদি খারাপ লাগলো তো আমাকে বলবি, একটু পরে একটা গল্পের একটা লাইন পাঠাবো, ঠিক আছে? নেট সেটা সিলেবাসে আছে,
দেখে নিয়ে অবাক হয়ে যাবি, আমি তো মুখে বলতে পারছি না এখানে, যে এরকমও বাংলা সাহিত্যে থাকে, ঘরে পড়া যাবে নি, ঠিক আছে? যদি নরক গুলজার মনোজ মিত্রের নাটকটা দিই না, তাহলে বুঝতে পারবি গালি কি জিনিস। আর এই যে যেটা বললাম, এই যে প ফ ব ভ, মিনিং বুঝতে পেরে গেলি আমি কি বলতে চাইলাম। তো এইরকম সেন্সে একটা গল্প আছে, মানে তোরা ধারণাও করতে পারবি না, বলছি একটু পরে। গল্পটার নাম হচ্ছে সবাগার, ঠিক আছে, মতি নন্দীর লেখা। তো ব্যাপারটা বুঝতে পারলে, প ফ ব ভ ম, উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে ছোঁয়াবে, বোঝা গেল? উপরের ঠোঁটটাকে সুকুমার সেন কি বলেছে, বলে ফেলো। ওষ্ঠ। 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 আর নিচের ঠোঁটটাকে কি বলেছে, বা নিচের ওষ্ঠটাকে অধর। অধর। তাহলে দুটো ঠোঁট ছুঁয়ে অধর। নিয়ে যে ধ্বনি উচ্চারিত অধর। হয় সেটা, ঠিক আছে? এবারে যেটা আসছে সেটা হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, সেই কারণে মুখস্থ করতে বলবো, কারণ আমি খুঁজে পাইনি, ঠিক আছে, যে এটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে দন্তষ্ঠ ব্যঞ্জন। দন্তষ্ঠ ব্যঞ্জন মানেই হচ্ছে দাঁত এবং ঠোঁট দুটো ব্যবহৃত হয়ে, হয়তো হতে পারে, দুটো ব্যবহৃত হয়ে ধ্বনিটা উচ্চারিত হবে। যে ব্যঞ্জন উচ্চারণকালে ওষ্ঠ নিচের দন্তকে স্পর্শ করে, এই যে ওষ্ঠ, এই ঠোঁটটা নিচের দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে দন্তস্থ ব্যঞ্জন বলে। এইটা হচ্ছে অন্তস্তয়ব্য। অন্তস্তয়ব্য, দেখ তো, ঠোঁট কি দাঁতে ছোঁয়াচ্ছে কোনো রকমে? বল তো আমাকে, বলো, ছোঁয়াচ্ছে কি কোনো রকম? না স্যার। তো স্যার সেইটাই, ছুঁয়াচ্ছে না, তো বড়টাও ছুঁয়াচ্ছে না। বটাও ছোঁয়াবে নি। তো এখন ম্যান সব থেকে বড় বিষয় হচ্ছে, বাবুরা, মান্য প্রচলিত ধ্বনিতে এই অন্তস্থ বয়ের কোনো স্থান নাই, ঠিক আছে? মান্য প্রচলিত ধ্বনি বাংলায় এর কোনো ধ্বনি নেই, অন্তস্থয় ব। কিন্তু মান্য প্রচলিত বলছি, ঠিক আছে, কিন্তু চলিত বাংলায় এর ব্যাপক প্রয়োগ আছে, অন্তস্থয় বয়ের। সেই কারণে এবারে জানি না এরা দন্তস্থ কেন বললো, কিসের জন্য বললো, আমি তো ফিল করে খুঁজে পাচ্ছি না কোনো কিছু। তবে মনে রাখবে, এই সংজ্ঞাটা একটু মনে রাখিস। যদি কোনোদিন আমি বুঝতে পারি যে এটা এই কারণে হলো, আমি সেই দিন হয়তো তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু আমি ফিল করে পাচ্ছি না যে এটা কোন দিক দিয়ে কি হচ্ছে। তোমরা নিজেরাই বলো না, অন্তস্তয় ব, দাঁত এবং ঠোঁট কি ছোঁয়াচ্ছে কোথাও? দাঁতে ছোঁয়াচ্ছে, সেটা মানা যায়, অন্তস্তয় ব, অন্তস্তয় ব। হ্যাঁ, হতে পারে, এই রকম টাইপের হতে পারে, যেহেতু দাঁত এবং ঠোঁট দুটো মিলিয়ে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, এটা কিন্তু পারফেক্ট, হ্যাঁ কিনা বলো? দাঁত এবং ঠোঁট দুটো জায়গাতে বাধা পাচ্ছে বলেই কিন্তু এটা আসছে, ভালো করে দেখো, এইখানে ফিল করাতে পারবো, যে দেখো, অন্তস্তয় ব, অন্তস্তয় ব হচ্ছে কি হচ্ছে না বলো? দাঁতে ছোঁয়াচ্ছে, ঠোঁটও আসছে সামনে, আসছে কি আসছে না বলো? হ্যাঁ তাহলে স্যার। এইখানে হচ্ছে। তোমরা এই সংজ্ঞাটা এইভাবেও লিখতে পারো, যে দন্তস্থ ধ্বনির উচ্চারণে দাঁত ও নিচের ঠোঁটের সংযোগ ঘটে, ঠিক আছে? দাঁত ও নিচের ঠোঁটের সংযোগ ঘটে, এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। তো যাই হোক, দেখো, এটাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, জাস্ট এটা এটা একটু মুখস্থ করিস, আমি রিকোয়েস্ট করব। দেখ, আমি বিদ্যাসাগর নয়, আমিও স্টুডেন্ট তোদের মতো, ঠিক আছে? তো তোমরা চাইলে যখন তোমাদেরকে স্যার পড়াবেন, কোনো স্যার তোমাদের কলেজে, বিভিন্ন স্ট্যান্ডার্ড কলেজ আছো তোমরা, কেউ জেকে কলেজে পড়ছো, কেউ নিস্তারনি, কেউ জিজিডিসি গভর্নমেন্ট কলেজে পড়ছো, আরও রঘুনাথপুর, বলরামপুর, সবাই যে জন দিকে আছো, কেউ লোলাড়া, তাই না, লালপুর। তো যখন তোমাদেরকে ক্লাস করাবে, অবশ্যই স্যারকে একবার জিজ্ঞেস করবেন যে, স্যার, যে দন্তস্থ যে ব্যঞ্জনটা আছে, এটা অন্তস্তয়বকে আমরা কি করে করবো? যেমন ওষ্ঠ ব্যঞ্জন, প্রশ্ন করার ধরনটা বলে দিচ্ছে, যেমন ওষ্ঠ ব্যঞ্জন, এটা যেমন দুটো ঠোঁট একে অপরকে ছুঁয়ে নিয়ে বাতাসটা সেখানে বাধা পায় বলে আমাদের এই ওষ্ঠ ব্যঞ্জনগুলো নির্গত হয়, যেমন প, ফ, ব,
ভ, ম এগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু দন্তস্থ ব্যঞ্জনের জায়গাটাতে কি হচ্ছে? এখন মেন বিষয় হচ্ছে এটা কিন্তু পরীক্ষাতে আসে। হুম, উদাহরণ দিতে বলে, দন্তস্থ ব্যঞ্জনের উদাহরণ দাও, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই জায়গা থেকে বলবো যে এটা অন্তঃস্থয় ব, এটা মনে রাখবে, শুধু ব লিখে দিও না। হ্যাঁ, শুধু ব লিখে দিও না। শুধু ব হলে কে আসছে বলো? শুধু ব হলে কে আসছে? ওষ্ঠব্যঞ্জন দিন ওষ্ঠ এসছে স্যার। ব্যঞ্জন, অন্তস্তয় ব। এটা ভালো করে দেখো, এ কিন্তু জীবটা না অন্তস্তয় করতে যেতে, জীব কিন্তু বাবু আমাদের প্রথম কথা হচ্ছে জীবটা কিন্তু নিচের পাটির দাঁতে ছোঁয়াচ্ছে। ভালো করে দেখো, অন্তস্তয় ব ছোঁয়াচ্ছে কিনা? ছোঁয়াচ্ছে তো? উচ্চারণ করো না তোমরা স্যার আমাকে, দুটোই তো। দুটোই ছোঁয়াচ্ছে। তো সেই জন্য আমি এই জায়গাটা না আমিও ঠিক ফিল করতে পারছি না, সে কারণে আমি এটা বলতে পারছি না। আর আমি ভুলভাল বলেও আমি কিছু করব না। তবে এটা নির্দিষ্ট একটা বইয়ের সংজ্ঞা, সেটা দেওয়া রয়েছে, এটা লিখিস, ঠিক আছে? এই জায়গাটাতে অ্যাড করে যে যে ব্যঞ্জন উচ্চারণকালে ওষ্ঠ নিচের দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে দন্তস্থ ব্যঞ্জন বলা হয়, ঠিক আছে? অর্থাৎ দাঁত প্লাস ওষ্ঠ ইকুয়াল টু দন্তস্থ। এইভাবেও লেখা যেতে পারে, যে সকল ব্যঞ্জন দাঁত এবং ওষ্ঠ সহযোগে উচ্চারিত হয় তাদেরকেই দন্তস্থ ব্যঞ্জন বলা হয়, ঠিক আছে? যেমন অন্তস্তয় ব। তবে মনে রাখিস যে এই অন্তস্তয় ব যেটা, এটা মান্য প্রচলিত ধ্বনি কিন্তু নয়, এটা চলিত বাংলার ধ্বনি। হ্যাঁ, এটা চলিত ধ্বনি, এটা মানে চলিত, যেটা সেই জায়গাটা চলিত বলা যাবে না, আঞ্চলিক। আঞ্চলিক, আঞ্চলিক মানে একদম আমাদের আঞ্চলিক ভাষায় যেটা, সেটা, ঠিক আছে? আঞ্চলিক ধ্বনি হচ্ছে এটা অন্তস্তয় ব। কিন্তু মান্য প্রচলিত যেটা সেটা কিন্তু না। ঠিক বোঝা গেল বিষয়টা? তো এটা আমাকে একটু তোরা হেল্প করিস, তোমরা একটু জিজ্ঞেস করবে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? এবারে দেখো, আমি হ্যাঁ আমি স্যার। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় বাবু, আমি সব কিছু তো আর আমি বুঝি না বলো, এমনটা তো নয় সব কিছু গুলে খাইয়ে দিতে পারবো, আমারও এক দুটো ডাউট থেকে যায়। তোমরা আমাকে হেল্প করো এখানে, তোমরা জিজ্ঞেস করবে স্যারকে, বলো করবে কি করবে না, আমার 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 জন্য কমসে কম, নিজের জন্য না হলেও, হ্যাঁ স্যার করবো। মানে আমার জন্য হ্যাঁ হলেও স্যার করবে, কারণ কারণ আমি কোনোদিন তোমাদেরকে এই ফিল করাতে দিইনি যে আমি অ্যাজ এ টিচার এখানে দাঁড়িয়ে আছি। আমি সত্যি কথা বলতে আমার টিচার হওয়ার কোনো শখ নেই, দাদার মতো আছি, দাদার মতোই থাকি। তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখি, আমি যেটা জানি, যেটা বই পড়ে অর্জন করেছি সেইটুকুই তোমাদেরকে দিচ্ছি, এইটুকুই। ওই দেওয়া নেওয়া নামের শিক্ষা এখানে আমাদের ওই হাসি ঠাট্টাই চলে বেশি। তবে এটা তোমরা কখনো বলতে পারবে না যে যে প্রশ্নগুলো বলি সেগুলো পরীক্ষাতে আসে না, এটা কি তোমরা বলতে পারবে? বলো আমাকে। না স্যার। না স্যার। এইটি যদি বলে দিতে পারো তাহলে আমি বলবো যে না, ক্ষমতা আছে। তো যাই হোক, আমি অহংকার করছি না, কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখে অ্যানালাইসিস করেই বলা হচ্ছে। তো কোনো সমস্যা নেই, এত দূর অবধি